মা দেবো না। কেন? ভাইয়ার টুপি আর আমার টুপি এক নয়, তাই না আমি সুরমা দেবো না। আমাকে পচা টুপি কিনে দিয়েছো। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? শান্তা, সাব্বির এরকম করছে কেন? দেখো, তোমার ছোট সাহেব বায়না ধরেছে শাহিনের মতো টুপি পরবে। ওহো শান্তা, তুমি তো জানো ওরা দুই ভাই যা কিছু করবে, যা কিছু পড়বে সব একই রকম হতে হবে। এসো আব্বুরা, ওদের দুজনের একই রকম ঈদের টুপি আনা হয়েছে, পরিয়ে দাও না। ভালো দুষ্টু। কি হলো শান্তা, তাড়াতাড়ি এসো। আসছে তো। ওদিকে নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজ শেষ করে এসে কোরবানি দিতে হবে না? এই যে আব্বুরা টুপি এসে গেছে, তুমি পরে নাও। এবার হয়েছে তো, দুষ্টু ছেলে। আম্মুকে সালাম করো। একেবারে খাসা, 10টা চামড়া 10টা রান। আমার 1 মাসে তারির খরচ হয়ে যাবে। হাসিবি আছে। চলো তাড়াতাড়ি নামাজ পড়ে এসে সবাই মিলে একসাথে। কে ওখানে? সালাম বাবু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সালাম লাগি বাবু, সালাম লাগি। এই বাবুকে সালাম কর। থাক জুমন, তুমি এসে গেছো ভালোই হয়েছে। আমি তো কোরবানিগুলো নিয়ে খুব ছিলাম। কোনো চিন্তা করিস না বাবু, তুই নামাজ পড়ে এসে দেখবি তোর সব কোরবানি হয়ে গেছে। মানে নামাজ না হলে তো কোরবানি হবে না। আরে বাবু, কোরবানি কোরবানি, তা নামাজের আগেই কে নামাজের পরেই কি? আরে না না না, ধর্মীয় রীতিনীতির বাইরে তুমি কোরবানি করবে নাকি? নামাজ শেষ করে আমরা আসবো, তারপর কোরবানি হবে। আমারও তো সময় নেই বাবু, তোর কোরবানি দিয়ে আমাকে আরো 10 বাড়ির কোরবানি দিতে হবে। ঠিক আছে, আমার গরু ছাগলের কোরবানি তোমাকে করতে হবে না, তুমি অন্য জায়গায় কোরবানি দাওগে, যাও। তোর কোরবানি কে করবে রে বাবু? আমার যাকে খুশি তাকে দিয়ে কোরবানি করাবো, তাতে তোমার কি? দেখ বাবু, আমিও চুম্বন কষায় আছি, আমিও দেখে নেবে কার ঘাড়ে কটা মাথা আছে যে চুম্বন কষায়ের কোরবানিতে হাত দে। তুমি জোর করে তোমার মতো করে কোরবানি করবে নাকি? তাই করব বাবু, তাই করব। কি এত বড় সাহস? বেরিয়ে যা। কি বললি বাবু? তোর বাচ্চা, আমার বাবা শুয়োর ছিল, তুই আমার বাবাকে শুয়োর বললি? তবে কি লাশ সাহেব বলবো? বেরিয়ে যা, বেরিয়ে যা শুয়োরের বাচ্চা। দেখ বাবু, থাপ্পড় দিয়েছিস, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মাকে ছুঁয়ে কসম করেছিলাম আমার বাপকে কেউ গালি দিলে আমি তাকে জানে মেরে ফেলবে। ভাইয়া কোথায় গেল? বউ, তাড়াতাড়ি সাজগোজ বন্ধ কইরা আমার সব রেডি করে দে। কেলা, তোমার আবার বিয়া করলে সব জাগলো কেলা? না রে বউ না, তোরে যে কইবার লাগছি তাই কর, তাড়াতাড়ি সব রেডি। পুলিশ এবার পারে। পুলিশ? আচ্ছা, হাঁচা করে কত তুমি কি করে আইছো? আমি মানুষ খুন করছি। হ্যাঁ, তুমি মানুষ খুন করছো? আমার শত্রুরে খুন করছি, বাবার খুনিরে খুন করছি। কি, তুমি সিরাজ মেয়েরে খুন করছো?
বাবার কাছে দেওয়া কথা ভি রাখছি আর টাকা ভি পাইয়া ওই সাহেবের কাজ ভি কইয়া দিছি। তুমি মানুষ না, পশু জবাই করতে করতে তুমি বি পশু হয়ে গেছো গা। কি? তোর বাপ বি একটা খারাপ মানুষ আছিল, মরা গরুর মাংস বিক্রি করছিল বলে সিরাজ মিয়া তার পুলিশে দিছিল, আর তুমি বি খারাপের পোলাও খারাপ হইয়া একটা ভালোবাসা খুন করছো। ওই সামনে আমার বাপ খারাপ আছিল মানে কি করছ তুই? আজে বাজে কথা কই দিনা কয়ে দিলাম, তাইলে কিন্তু তোর কবলেও খারাপই আছে। কি তুই জায়গা কষে মেয়ের চোখ রাঙায় কথা কাজ, খুন করানোর ভয় দেখাস? কখন আমি পুলিশ ডাকাচ্ছি? ওই বাকি তোর পুলিশের আমি খেতাম কর। চুম্বন কসায়ের যখন খুনের নেশা ওঠে তখন সে লাভ হারবি, স্ত্রী বি কেউ চিনে না, সব পথ পরিষ্কার। অহন আমি নিশ্চিন্তে বিদেশ চলে যাবো। গুলি করবো। কে তুই বাবা? আমাকে পুলিশের হাত থেকে বাঁচালি? আমি এক হতভাগা, সকালবেলা হারিয়েছি আমার মা বাবাকে, কিছুক্ষণ আগে হারিয়েছি আমার ভাইকে। পৃথিবীতে এখন আমার কেউ নেই। জানতে পারি আপনাকে পুলিশে ধাওয়া করেছিল কেন? আমার নাম আকরাম শেঠ। আপনি কি মাস্তান? হ্যাঁ, আমি মাস্তান। সবাই আমাকে ভয় পায়, আমার নাম শুনলে সবাই ভয়ে পালায়। আমিও মাস্তান হতে চাই, আপনি আমাকে মাস্তান বানাবেন? তুই যদি মাস্তান হতে চাস তাহলে অবশ্যই আমি তোকে মাস্তান বানাবো। ঠিক আছে, চল আমার সাথে চল। দেবতা, নিশ্চয়ই তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছ, আর তাই আমার 100 বলির সাথে সাথে 101 বলি সংগ্রহ করে দিয়েছ। তাই তোমার কাছে আমার কৃতজ্ঞতা। হ্যাঁ, আজ আমি এই শেষ বলি দিয়ে অমরত্ব লাভ করব। এই ইহ জগৎ ছেড়ে আর আমাকে পর জগতে যেতে হবে না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমিও থাকবো। এক্ষুনি আমি তোকে বলি দিয়ে আমার 101 বলি শেষ করে অমরত্ব লাভ করব। না, তুমি আমাকে মেরো না। আজ কোরবানির দিনে আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার ছোট ভাইকে হারিয়েছি, আমার পৃথিবীতে কেউ নেই। আমি শিশু, আমাকে হত্যা করলে তোমার দেবতা খুশি হবে না। আমার দেবতা কি করলে খুশি হবে তা আমার জানা আছে। তোর দুর্ভাগ্য, যখন তোর মৃত্যু হবে তখন তুই দেখতে পাবি না তোর বলির পরে আমার দেবতা কত খুশি হবে। তুই জানিস না, আমি যেদিন এই সাধনা শুরু করেছিলাম সেদিনই ওস্তাদ আমাকে বলেছিল 100 বলির পর
শিশু বাচ্চাই হবে তোর শেষ বলি। দেবতা, আমি ঠিক বলেছি না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তবে মনে রাখিস, তোর শেষ বলি যদি হয় শিশু, তাকে কিন্তু তুই বিনা যুদ্ধে হত্যা করতে পারবি না। তার সাথে তোর লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ে তুই যদি জিতে যাস, তাহলেই তোর সাধনা পূর্ণ হবে। আর যদি তুই হেরে যাস, তাহলে পুনরায় সাধন করতে হবে। তবে এই সাধনা তুই করলে হবে না, করতে হবে ওই শিশুকে। আমি ওর সাথে যুদ্ধে লিপ্ত হব, যুদ্ধে লিপ্ত হব। তোকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমাকে অবশ্যই বাঁচতে হবে। আমাকে তুই মেরে ফেল, মেরে ফেল। তোর কাছে আজ আমি পরাজিত। আমি আর কোনোদিন দেবতার অমরত্বের সাধনা করতে পারবো না, না না, কোনোদিন না। তাই আমার আর বেঁচে থেকে কি লাভ? তুই আমাকে মেরে ফেল, মেরে ফেল। না, আমি আপনাকে মারবো না। এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন, তাহলে হয়তো আমি বেঁচে যাব। নইলে ওই জুম্মন কষে আমাকে মেরে ফেলবে। না না, তোকে আমি মরতে দিতে পারি না। তোকে আমি জিয়ে রাখবো। আমার সাধনা তোকে দিয়ে পূরণ করবো। হ্যাঁ হ্যাঁ, তোকে দিয়ে পূরণ করবো, তোকে দিয়ে পূরণ করবো। ওয়ালাইকুম আসসালাম। নান্টুরাজি, তুমি না বলেছিলে অনেক ডিস্ট্রিক্টের মেয়ে, মালপত্র সব রেডি আছে? সব রেডি, একটু অপেক্ষা করুন, সব ব্যবস্থা করে দিচ্ছি। চেকে অনেক জার্নি করে এসেছি, খুব ক্লান্ত। বুঝবার পারছি, বুঝবার পারছি। আমোদ ফুর্তি করতে হইব। একদিন অদা কর চালাম, জীবনে একটা মানুষের রক্ত দিয়ে গোসল করার পর যেদিন থেকে আর পশুর রক্ত দিয়ে গোসল করব না, আজ যখন গোসলে যাওয়ার আগে তোর শৈলে রক্ত যখন আমার মুখে পড়ছে, তখন আমার মন কইতাছে তুই ওই জুম্মন কষায়ের আত্মীয়, আমার বংশধর। বল, তুই জুম্মন কষায়ের বংশধর কিনা? বল। জুম্মন কষায়ের বংশধর না। চল, আমার বলি কাজটি বলে দিবে, আমার দেবতা বলে দিবে।
মানুষ হইয়া মানুষে যে ঠকায় তারে ঠকায় আল্লাহ, আর আমি মাপি পাল্লায়। ওই পাল্লার মাপে দেখা যাইতাছে তোর পাপের ওজন বেশি, তোর পাপের ওজন বেশি দেখা আমি অগ্নিকুণ্ডন এই মাথা দিয়ে ওই মাথা 3 বার ঘুরবার পারছি। আমার যে ছোটবেলার থেকে বড় বানাইছে মাইনে আমার ওস্তাদ বারবার একটা করে কয়, খারাপ মানুষ না হইলে এই অগ্নিকুণ্ডলের 4-5 দিয়া 3 বার কেউ ঘুরতে পারে না। আমি কিন্তু 3 বার ঘুরে ফেলাইছি। এইবার তুই হাতা করে ক তুই খারাপ না ভালো। শোন, মিছা কইলে তোর কইলাম এর থেকে বড় বিপদ হইতে পারে, তাই তোরে লালবারের মতন কইতাছি তুই হাতা কইরা ক তুই খারাপ না ভালো। ভাই, আমি সত্যিকারের ছোট ভাইরে ঠকাইবার লাইগা বাবা মারা যাবার পর জাল দলিল কইরা সব সম্পত্তি নিজের নামে লেখা নিছি। তাই সত্যি কইতাছি আমি ভালো মানুষ না। তুই ভয় পায় কইতাছ নাকি সত্যি কইতাছ? না ভাই, আমি সত্যি কইতাছি। তাইলে আজ থেকে তরে বলি কাস্টে জবাই দিয়া আমার শুরু হইল রক্তের সাধনা। সারা জীবন শুধু গরু আর খাসির রানী কান্দে লইলাম, মাগার মনে একটা খায়েসা ছিল, খায়েসটা বুঝি মিটলো না। ওই সালা খায়েসটা কি? সুন্দরী মাইয়া লোকের রান যদি প্রতি রাইতে কান্দে লইবার পারতাম তাইলে রাত ভর আর বাংলা মদ খাইতে হইতো না। দোস্ত, তুই আমার মনের কথা কইছ। চল। শুনুন কসাই ভাই, ম্যাম সাহেব, আমাকে ডাকতেছেন? হ্যাঁ তোমাদেরই ডাকছি। তোমাদের কাছে কিসের মাংস? গরুর রান। এটা কি 1 নাম্বার গরুর মাংসের রান? বিশ্বাস না হয় আপনার নিজের চোখে দেখতে পারেন ম্যাডাম, এই মাত্র জবাই দিয়ে নিয়ে আইলাম, আপনার নিজের চোখে দেখতে পারেন। তাই? আসেন ম্যাডাম। ঠিক আছে, চলো নিজের চোখে দেখে নিলেই ভালো, কারণ এই মাংস আগামীকাল ঈদের দিনে এতিম শিশুরা খাবে। তো চলো। আজ অরিজিনাল মাংস দেখাবো আপনাদের। আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন, তাই সামান্য টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে চান। এই মানুষ হয়ে মানুষকে বিপদে উপকার করলে যদি টাকা দিতে হয়, তাহলে আমি বলবো আপনাদের মতো বড় লোকদের এটা একটা ফ্যাশন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, টাকা দিয়ে যদি উপকারের ঋণ পরিশোধ করা যায়, তাহলে আপনাদের মতো বড় লোকের মেয়েদের ইজ্জত চলে গেলে তাও আপনারা টাকা দিয়ে কিনে নিতে পারবেন। আই এম সরি, আমি আপনাকে টাকাটা ওভাবে দিতে চাইনি। চুপ! এই সরি নামক কথাটা আমার সামনে বলবেন না। যে শালে সরি নামক কথাটা এই পৃথিবীতে প্রচার করেছে, ও জানে না একটি বড় ধরনের অপরাধ করেও এই ছোট্ট সরি কথাটি বলে এসে যায়। তাই আমার সামনে সরি বলবেন না। জান, টাকার যদি এতই গরম থাকে তাহলে কোনো এতিমখানায় গিয়ে গরিব অসহায়দের সাহায্য করুন।
আগামীকাল ঈদের দিনে এতিমরা অন্তত একটু ভালো খাবার খেতে পারবে। টাকার যদি এতই গরম থাকে তাহলে কোনো এতিমখানায় গিয়ে গরিব অসহায়দের সাহায্য করুন। আগামীকাল ঈদের দিনে এতিমরা অন্তত একটু ভালো খাবার খেতে পারবে। হ্যাঁ, আমি আগামীকালই এতিমখানায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ ঈদের দিনে দেখো তো এতিম ছেলেদের ভালো মন্দ কিছু খাওয়ানো যায় কিনা। স্যার, আজ আমরা খিচুড়ি খাবো। হ্যাঁ স্যার, আজ আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবো। শোনো বাবারা, ফান্ডে টাকা পয়সা তেমন নেই। অনেক দাতারাই ব্যবসা মন্দা বলে সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। স্যার, দাতারা সাহায্য দিচ্ছে না বলে কি আপনার এতিমখানা চলছে না? না বাঘা, আমি তা বলিনি। তুমি অনেক সাহায্য করেছো, আর সেজন্যই তো আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না। বাঘা ভাই, আজ আমাদের বিরিয়ানি খাওয়াবে না? আরে খাওয়াবো খাওয়াবো, তোদের সবাইকে আজ পেট ভরে বিরিয়ানি খাবো। তোরা থাক, আমি নিয়ে আসছি। এই যে জনাব, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। আজ ঈদের দিন, তাই বিরিয়ানি সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে মিস্টার, রাগ করবেন না। গতকাল যখন মাংস কিনতে গেলাম এবং অপমানিত হলাম, তখনই তো আপনি উপদেশ দিলেন অতিরিক্ত টাকা থাকলে এতিমখানায় অসহায় শিশু বাচ্চাদের সাহায্য করতে। তাই আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করে ওদের জন্য নিয়ে এসেছি। এ ব্যাপারে যদি কোনো ভুল হয়ে থাকে, সেজন্য আমি অপরাধী, অন্য কেউ নয়। যা শাস্তি দেবার আমাকে দিন। দেখুন, আমি আপনার উপর কোনো রাগ বা অভিমান করিনি যে কারণে আপনাকে শাস্তি দিতে হবে। বরং গতকালের কথার উপর ভিত্তি করে হোক আর নিজের ইচ্ছাই হোক, আপনি খুব ভালো। কারণ গরিব অসহায় এতিম শিশুদের দুঃখে যারা এগিয়ে আসে, তাদের ভিতরে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা আছে, তারপরে না বোঝা যায়। আপনি আমাদের বোন, আপনি আমাদের মনের আশা পূরণ করেছেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আয়, তোর আমার বুকের মধ্যে আয়, আয়। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খা, তোরা পেট ভরে খা। আপনিও খান আপা। খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? উনি হইলেন মিস্টার কেটু, বাংলাদেশি বিখ্যাত বৈজ্ঞানিক, বিদেশে জন্ম এবং সেইখানেই সারা জীবন কাটাইছেন। কিছুদিন হলো দেশে ফিরছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিদেশে জন্ম নিয়েছি সত্যি, কিন্তু আমি মনে প্রাণে একজন বাঙালি। পরে সোনার বাংলাকে, সোনার বাংলার গরিব অসহায় মানুষকে। স্যার, উনি কোটি কোটি টাকার মালিক। দেশের অসহায় মানুষের কথা বিদেশের পত্রিকা দেখা তার খুব খারাপ লাগছিল, তাই তারে আমি দেশে লয়ে আইছি এই দেশের গরিব মানুষের সাহায্য করার লিগা। দেখছেন না, আজ ঈদের দিনে ট্রাক ভরা গরু, পোলোয়ার চাল, তোল, ঘি, মশলা সব নিয়ে আইছে। যদি আপনি সাদরে গ্রহণ করেন। বর্তমান সময়ে ধনবান ব্যক্তিরা অনেক অজুহাত দেখিয়ে সাহায্য দান থেকে দূরে সরে যাচ্ছে,
আপনি নিজ ইচ্ছায় এতিমখানায় সাহায্য করতে এসেছেন, আমি সেটা সাদরে গ্রহণ না করে কি পারি? স্যার, তাহলে তাড়াতাড়ি কইরা যদি কোনো কসাই থাকে তারে খবর দেন, আমি খাবার চড়াইবার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ঠিক আছে, ব্যবস্থা করছি। ও বিন্দু কসাই, তাড়াতাড়ি আয়, অনেকদিন পর এতিমখানায় গরু এসেছে। বিন্দু কসাই, কোথায় আপনার গরু? কয়টা গরু? আরে ওই দেখ, দেখেছিস ট্রাক ভর্তি গরু? এতগুলো গরু একত্রে জবাই দিতে পারবি তো? কি কোন সাব? আমি বি জুম্মন কসাইয়ের বংশধর আছি। জুম্মন কসাইয়ের বংশধররা এক লগে 50টা গরু জবাই দিবার, তাতে বুকের পাটা বিকাপে না। কোনো চিন্তা করেন না, এই গরু জ্ঞান 10 ট্রাক গরু আমি এক লগে জবাই দিবার পারি, তাতে আমার বুকের পাটা কাঁপবো না। হা হা স্যার, কসাইয়ের বংশধর জুম্মন কসাই 10টা গরু আমি একত্রে জবাই দিবার পারুম। জুম্মন কসাইয়ের বংশধর আমি, জুম্মন কসাই, জুম্মন কসাইয়ের বংশধর, জুম্মন কসাই। এই দেবী থাম। দেখেন, সামনে দিয়ে আইবেন না। তাও দিয়ে আইতেছে, আপনার চক্ষু দুটো বাঘের মতো করতেছেন কেন? কিন্তু যদি চিনতে পারে আমার সর্বনাশ হইব। তোর কারণে আজ জুম্মন কষের বংশধরকে বাচ্চারা হলো। আমার না, ওই নিশ্চয় তুই জুম্মন কষের বংশধর বা তার লোক। ওই হারামজাদা, নিশ্চয় তুই জুম্মনের বংশধর। যদি তুই আমাকে এর জবাব না দিতে পারিস, তাহলে আমি তোকে ভেঙে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ভেঙে না না ওস্তাদ, না, তুমি এই তারির কলস ভাঙ্গা ফেলায় না, তাইলে আমি কারে নিয়ে থাকুম? এই তারির কলস যে ভাঙবো, তারে আমি দেবতার বলি গাছটা বলে দেবো। কি বলছিস ভুট্টো? জানি জানি। ভুট্টো, বাবা তুমি চুপ করো। বাঘা, তুই মদ খাস নে বাবা, তুই মদ খাস নে। বাপ, তুই যখন মদ খেয়ে তোর মনের চালা মেটাতে পারিস, আর সব কিছু ভুলে যেতে পারিস, তাহলে আমি কেন ভুলে যেতে পারবো না? বাঘা, মদ যে বড় বিষাক্ত রে। মদ মানুষের ব্যথা বেদনা ভুলাতে পারে, কিন্তু প্রথম যখন মদ পেটে পড়ে, তখন পুরো পাকস্থলী জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই তো চাই, আমি তাই তো চাই। আমার শুধু পাকস্থলী নয়, আমার এই বুকটা পুরো ছারখার হয়ে যাক। তবু আমার এই বুকটার মধ্যে একটু শান্তি চাই, সব কিছু ভুলে যেতে চাই। না রে বাঘা, না। মদ খেয়ে মানুষ সবকিছু ভুলে গেলেও এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা এই মদেও ভোলাতে পারে না। হে বাপ, তুই বল না। আমি যখনই ওই লোকটাকে দেখলাম,
তখনই আমার বুকে ঠিক বামে এই ছোট্ট জায়গাটি কেন জানি কেঁপে উঠল। জানিস বাপ, জানিস আমার মন তার সাথে কি যেন বলতে গেল, কিন্তু কিন্তু পারলো না। কেন পারলো না, কিসের জন্য পারলো না, তা আমি বুঝে উঠতে পারিনি। এই বিন্দিয়া, আজ যে তারিখ হওয়ার পরও কেন আমার নিশা হয় না? কেন আমার বুকের ব্যথা কমে না? কেন আমার এই জায়গাটা ব্যথা করতেছে? বিন্দিয়া, সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হয়ে একটু ঘুমা, দেখবি সব ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা থেমে যাবে। বিন্দিয়া, তুই এক কাজ কর, আমার বুকটা এই জায়গাটাতে একটা চাকু দিয়ে কাইটা ফাইরা একটু সরিষার তেল মাইখা দে, দেখবি আমার বুকটা খুব ঠান্ডা হয়ে গেছে গা। ঠিক আছে, তুই বস, আমি সরিষার তেল নিয়ে আসি। জানিস বাপ, ওই লোকটি কিনা আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে এলো। হ্যাঁ বাপ, হ্যাঁ, বাঘা মস্তানের শরীরে আজ একজন আঘাত করতে এলো, অথচ এই বাঘা মস্তান তাকে কিছুই করতে পারলো না। কেন বাপ, কেন? কথায় আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন। এই কথা যদি সত্যি হয় তাহলে এমনও তো হতে পারে ওই লোকটি তোর হারিয়ে যাওয়া সেই ভাই। কি বললি বাপ, কি বললি? আবার হারিয়ে যাওয়া ভাই? না রে বিন্দিয়া, না, এই ব্যথা কমতাছে না, বাড়তাছে। এত তারি খাইলাম কিন্তু নিশাই ধরতাছে না কেন বল? মানুষের এমন কিছু ব্যথা আছে যা দুনিয়ার সমস্ত নেশা খেলেও কমবে না। এ তো দেখছি একদম খেলবো। কোথেকে আবার এসে থামলো? এই যে ভদ্রলোক, দাঁড়ান। এই যে, কি হলো, শুনছেন না আমি যাচ্ছি? দাঁড়ান বলছি। কেন, কি হয়েছে? আরে, আমার গাড়ির সামনে মদের গ্লাস ভেঙেছেন, আবার বলছেন কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান বলছি, নইলে আমি আপনাকে গুলি করব, একদম গুলি করব। দাঁড়ান। আপনি এভাবে আমার গাড়ির সামনে? আমি সন্ধ্যা থেকে মদ খাচ্ছি, সালা বোতলে মদ নেই, তাই খালি বোতল আগে ছুঁড়ে ফেলাতে যাচ্ছে। আর একটু হলেই তো আমার গাড়ির গ্লাসটা এই ভাঙ্গা বোতলের মতো ভেঙে চুরমার হয়ে যেত। ভেঙে যেত? সরি, ভুল হয়ে গেছে, মনে কিছু নেবেন না। না, আমি কিচ্ছু মনে করিনি, তবে ভাবছি আপনি যখন আমার উপকার করেছিলেন তখন আপনাকে এই সময় কোনো উপকার করা যায় কিনা। আপনার কাছে কি মদ আছে যাতে আমাকে এই সময় একটু উপকার করা যাবে? তাগিয়ে কি দেখছেন আমার হাসি? ভাবছেন মেয়েদের কাছে মদ? আভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। মানে? তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তুমি একজন সাহসী এবং পরোপকারী। তোমার মধ্যে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। তোমার বুকে মাথা রেখে আমি আমার সকল ব্যথা বেদনার অর্ধেক ভার আমি তোমাকে দিব। কিন্তু তা দেখছি উল্টো, তাই ও কথা বলেছি। দেখো, তুমি আমাকে এখন কষ্ট, জ্বালা, যন্ত্রণা এসব কথা বলবে না। পারো তো মদ দাও, মদ, নইলে তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম। শোনো শোনো শোনো, একবার যখন তুমি বলে ফেলেছো তখন তোমাকে আর একা যেতে দিচ্ছি কি করে? চলো
কত মদ তুমি খেতে চাও, তোমাকে পৃথিবীর সব মদ আমি তোমাকে খাওয়াবো। এটা মিন্স নদীর বাড়ি, দ্যাট মিন্স মাই ওন হাউস, অর্থাৎ এটা আমার বাড়ি। জানেন এই বাড়িতে কয়টা বেডরুম আছে? না। কয়টা ড্রয়িং রুম আছে? এই বাড়িতে একদিন সব কিছু ছিল, লক্ষ লক্ষ টাকার কার্পেট ছিল, সোফা ছিল, কিন্তু বর্তমানে কিচ্ছু নেই। আচ্ছা, কয়জন লোক নিয়ে আমার এই সংসার তা জানেন? আরে বাবা, তা আমি কি করে বলবো? দেখুন, আমাকে মদ দেবার কথা বলে নিয়ে এসেছেন, তাই ওসব কথা রেখে মদ দিন, মদ। আমার বুকটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, মনে হয় কি যেন পেতে গিয়েও পাইনি। আরে কত মদ আপনি খাবেন? যত খেতে চান তত খাওয়াবো, দরকার হলে এই পুরো ড্রয়িং রুমটাকে মদের পুকুর বানিয়ে আপনাকে ডুবিয়ে রাখবো। প্লিজ আমার জীবনের ইতিহাসটা বলতে দিয়ে আমাকে একটু হালকা হতে দিন, হালকা হতে দিন, একটু হালকা হতে দিন। আপনার জীবনের আবার কিসের ইতিহাস? আরে আছে আছে, বুঝে বললাম, এত বড় বাড়িতে কতজনের সংসার। কতজনের সংসার? Alone. I am alone. I am alone in this house. I am alone in this world. এই সংসারে, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। মানে আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই। আপন বলতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আপনাকে যেন খুব আপন আপন মনে হচ্ছিল। কেন, কিসের জন্য তা আমি জানি না। হয়তো আমার এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী প্রয়োজন, তাই হতেও পারে। প্লিজ তুমি আমার জীবনে সঙ্গী হবে, একটু ভালোবাসবে। না মিস নদী, না, ভালোবাসার কথা আমাকে বলবেন না। আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কিছুই নেই, কিছুই নেই। আমি আমি আপনার চেয়েও নিঃস্ব। এই পৃথিবীতে আপনার হয়তো কেউ নেই, কিন্তু আমার একজন আছে। কে সে? বলো কে সে? তুমি চুপ করে দেখো না, বলো কে সে? বলো। আমার হারিয়ে যাওয়া বড় ভাই। বাবা মা খুন হবার পর এই পৃথিবীতে ছিলাম মাত্র শুধু দুটি ভাই। এই খুনির কারণে আমি হারিয়েছি আমার একমাত্র ভাইকে। আমি প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি তাকে। এই শূন্য বুকে আছে শুধু ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা। তাই আপনার ভালোবাসাকে এই পোড়া অন্তরে জায়গা দিলে আপনার সেই পবিত্র ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি না হয় সে পুড়ে যাওয়া ছাইকে গোলাপ দেবে বুকে জড়িয়ে ধরে তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসবো। তার সন্তানের সৎপথে উপার্জিত আয়ের টাকা দিয়ে চলবে একটি সংসার। মায়ে খাটে বসে হুকুম করবে এবং হুকুমের সাথে সাথে খাওয়া দাওয়া সবকিছু পৌঁছে যাবে। হ্যাঁ মা, হতে পারে আমি
সিকোরেক্সে একজন সাধারণ প্রহরী, কিন্তু এই উপার্জিত টাকা আমার শ্রমে উপার্জিত সৎ পথের টাকা। এ টাকার মধ্যে কোনো পাপ নেই, এ টাকা সম্পূর্ণ হালাল টাকা। সারা রাত মানুষের গাড়ি বাড়ি রক্ষিত জিনিসপত্র সঠিকভাবে দেখে নিজ কর্তব্য পালন করে উপার্জন করছি। মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আজ প্রথম মাসে বেতন পেয়ে যে মায়ের খালি পা ছিল সে পায়ে জুতা পরিয়ে সালাম করছি। তুমি আমাকে দোয়া করো মা। এসো এসো, এসো ভিতরে এসো, এটা আমার বাড়ি। এই বাড়িটা কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি, ভালো করে দেখে নাও। নিজে বানাইছেন নাকি কিনে নিচ্ছেন? আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলাম, আমার লোকেরা এই বাড়িটা কিনেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা জনাব, জানবার পারি এই চুম্বন কষার সাথে আপনার কিসের বিরোধ? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনারে কমু কেন? না মানে ও আসলে ওর সাথে দেখা হইলে জানবার চাইতাম আপনার সাথে ওর কিসের বিরোধ। আপনারে কিন্তু আমি জানবার দায়িত্ব দেই নাই, পরে বা ওর কোনো বংশধর রে খুঁজা বাই করার দায়িত্ব আমি দিচ্ছি। আচ্ছা জেগে থামো তো, ওর ব্যাপার ওকেই দেখতে দাও। আচ্ছা তোমার নাম তো জানা হলো না? নাম আসলো বুড্ডা, ওখানে সবাই ডাকে নয়া কষাই নয়া কষাই। কেন কেন বুড্ডা থেকে নয়া কষো কেন? এইসব পেঁচাল বাদ দিয়া ঠিক কইরা কোন তো আমারে জুম্মন কষাই রে খুঁজা দিবেন কিনা? অবশ্যই অবশ্যই খুঁজে দেব। কি খাবে, ঠান্ডা না গরম? রায় তৈলে আমি ঠান্ডা বা গরম খাই না, ঔষধ খাই। বুঝবার পারছি, বাংলা যারে করাল সাহেবের কাছে বিল মাল আছে, খাইবা নাকি? আমার কাছে টাকা নাই। আরে কি বলছো, মদ খেতে আবার টাকা লাগে নাকি? তোমাকে আমার খুব ভালো লেগেছে বলে নিয়ে এসেছি, তুমি যত ইচ্ছে খেতে পারো, কোনো সময় টাকা দিতে হবে না। আমি বিলাতি খাই না, বিদেশিরা বিদেশি মদ খাইবো, আমি বাংলাদেশের লোক, আমি বাংলা খাই, বাংলা। হ্যাঁ ওটাই কিন্তু আসল মদ, আমার কাছে অনেক পুরনো দিনের মদ আছে, আজ তোমাকে মন ভরে খাওয়াবো, দেখবে তোমার খুব ভালো লাগবে, আর আমিও তোমার বাংলা মদ খাবো। এসো। বুঝলি জুলমত আলী, আল্লাহর কি লীলা খেলা। কি হয়েছে স্যার? কিছুই হয়নি, বলছি আমাদের তো নিজেদের সম্পদ নেই, তাই আমরা সারা রাত অন্যের সম্পদ পাহারা দিয়ে নিজেদের পেটের ক্ষুধা নিবারণ করি, আর দিনের বেলা ঘুমাইয়া শুধু স্বপ্ন দেখি। স্যার হাদিস জানেন না? কিসের হাদিস? এই সেদিন ওয়াজ শুনবার গেছিলাম। আচ্ছা। ওয়াজে কইছে কি কইছে? এই দুনিয়াতে যার যত বেশি সম্পদ হ্যাঁ? কিয়ামতের দিন তার তত বেশি হিসাব দিতে হইব। তাই হাদিসের কথা চিন্তা করতে গেলে ওই সম্পদ আলাগো থেকে আমরা খুব ভালো আছি। তুই যা বললি তাতে অন্তত একটা সান্ত্বনা পাইলাম। জানো যুবক, মদের গ্লাসের বন্ধু হলো সবচেয়ে বড় বন্ধু। সব বন্ধু বিট্রে করলেও গ্লাসের বন্ধু কখনো বিট্রে করে না। আজ থেকে তোমার আমাদের মাঝে বন্ধুত্ব হয়ে গেল। অবশ্যই আজ থেকে আমরা সবাই বন্ধু। তোমার আমি একটা প্রশ্ন করছিলাম। কি প্রশ্ন? জুম্মন কসারে তুমি খুঁজতেছো কিল্লা, মানে তার সাথে তোমার কি হয়েছে? দেখেন, এইটা আমার পার্সোনাল ব্যাপার, সব প্রশ্ন করবার পারে, কিন্তু ফার্দার ওই প্রশ্ন আমার করলে
আপনারে কিন্তু একদম জবাই করে দিব। না 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 না, তোমার ব্যক্তিগত ব্যাপার, আমাদের জানার দরকার নেই, বুঝলে? তুমি নয়া কষাইকে একটু পৌঁছে দিয়ে আসো। আমি শহরে থাকি না, অনেক অনেক দূরে থাকি, আমি নিজেই যাইবার পারো, আপনারা কষ্ট করে দেব না। না লক্ষ্মী, এ হয় না, যত দূরে হোক না কেন তোমাকে আমি সাহেবের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর দরকার নাই, আমি একাই যেতে পারবো। না না, তা কি করে হয়? তুমি আমাদের গেস্ট, তোমাকে অবশ্যই পৌঁছে দেবে, বুঝলি? পৌঁছে দাও। এই ছেলে আমার, এই তুই কার বাড়ি দিলি? আয় বারাক, বাড়িতে নিয়ে যা আমারে। এই সোজা চালা গাড়ি। আরে এসো ডালি। এই তুই ছাড় আমারে। আরে ছাড়, আরে ছাড়, তুই কার বাড়িতে নিলি? আমার বাড়িতে আয়। আরে ছাড়, আরে ছাড়, এই ছাড়। তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দেবো? আরে না, বিলাতি মদের নিচে একটু বেশি, তাই একটু সামান্য ধরছে। আমি জিয়া তার লাগবে, আমি জিয়ে দেবো। বাই যাবে, চলো। ওই মেয়েটিকে যে তোমাকে পৌঁছে দিয়ে গেল। আরে সেদিন এই এতিমখানায় যে বৈজ্ঞানিকরা দেখেছিল, ওনার লোক। ওনার লোক তোমাকে পৌঁছে দেবে কেন? আরে জুম্মন কথারে খুঁজতে গিয়া পরিচয় খুঁজে ওই শালারা বাংলা মতের পরিবর্তে বিলাতি মত খাওয়াইছে। শালারা দেশি মতের অপমান করছে শালারা, অপমান। আমি যেন আর কোনোদিন ওই মেয়ের সাথে না দেখি। আজ নু 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 নু, তাহলে আমি মরে যাবো। আচ্ছা ঠিক আছে, আর আর বিলাতি খাম না, বাংলায় খাম। আয় চল চল, বাংলাদেশ আয়। কি বলছেন স্যার? আমাকে ভালোবাসার অভিনয় করতে? হ্যাঁ, ভালোবাসার অভিনয় করতে হবে। কেন, কিসের জন্য? দেখো মেয়ে, তোমাকে যেদিন প্রথম চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, সেদিন কিন্তু প্রথম কন্ডিশন দিয়েছিলাম, আমার এখানে কেন কথাটি বলা যাবে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলেই গিয়েছিলাম, পেটের দায়ে এখানে চাকরি করতে এসেছি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। স্যার, আমাকে কি করতে হবে? তোমাকে ওই ছেলেটার সাথে প্রেমের অভিনয়ীকরণ লাগবে। খুঁজে বের করতে তোমাকে সহযোগিতা করতে হবে। আমি তো জুম্মন কষাই বা তার কোনো বংশধরকে চিনি না। আচ্ছা জেকে, তুমি জুম্মন কষায়ের বংশধরদের মধ্যে কার নাম যেন বলেছিলে? জুম্মন কষায়ের বংশধর তুই জুম্মনের বংশধর কি না? না, আমি জুম্মনের বংশধর না। দেখ, বলি কাছে চড়াইবার পর আমি কিন্তু কারোর সাথে কথা কই না। সত্যি করে ক, জুম্মন কষাই কোথায়? আমি জীবনে জুম্মনের নাম শুনি নাই। আমি শেষবারের মতন কইতাছি, বল জুম্মন কষাই কোথায়? বিশ্বাস করেন, জুম্মন কষাই কেটা তা আমি জানি না। তোর বিশ্বাসের খেতা করি, আজ জুম্মন কষাইয়ের বংশধর পোট্টা কষাইরে বলি তুমি। ইস্কা বনের টেক্কা এখন আমার হাতের মধ্যে, কারেন্টের জালের মধ্যে ওকে আমি আটকে ফেলেছি। কেমতে? জুম্মন, এই ক্যানেটে যা দেখলে তা যদি পুলিশের কাছে জমা দেই, তাহলে নির্ঘাত ওর ফাঁসি হবে। কিন্তু আমাদের প্রয়োজনে এই মুহূর্তে ক্যাসেট জমা দেব না। তাহলে কি করবেন? ব্ল্যাকমেল। আমি ভাবতাছি
কি কইরা এই ভিডিও ক্যাসেট তৈরি হইলো? মানুষের শত্রু মানুষ। হয়তো তোমার কোনো শত্রু আছে যা তুমি জানো না। আমার এই দুনিয়ায় শত্রু মাত্র দুইজন। ভয়ের কিছু নেই, আমি কেমিস্ট, গবেষণা করছি, আর তুমি অমরত্ব লাভের জন্য সাধনা করছো। তোমার এবং আমার কাজের মধ্যে একটা মিল আছে। সাধনা করছো, ভালো করছো, তবে আমি ভাবছি ওই ভিডিও ক্যাসেট কে করলো আর আমার বাড়িতে কি করে এলো? আমার মনে হয় সেদিন এতিমখানার ওই পোলাটা বোধ হয় এই কাজ কখন আমগো গাড়িতে ওরে এতিমখানা থেকে উঠে আনছিলাম বলে। হ্যাঁ জেকে, তুমি বুদ্ধিমানের মতো কথা বলেছো। এটা হতে পারে। আমার কাজে যে বাধা দিব আমি কিন্তু তারে আমার বলি কাস্টে চড়ামু। কেমিস্ট সাহেব, আপনার সাথে নাকি আইজি স্যারের ভালো সম্পর্ক আছে? হ্যাঁ, কিন্তু কেন? আমার বিষয়টা একটু সমাধান করে দিবেন। স্যার, আমি ওনাকে কথা দিয়ে নিয়ে এসেছি, ব্যাপারটা একটু ফয়সলা করে দেবেন। অবশ্যই ফয়সালা করে দেওয়া যাইব, তবে তবে আবার কি? কেমিস্ট সাহেব একটা ক্যাপসুল বানাবার লেগা গবেষণা করতেছে, আর সেই গবেষণার লেগা মানুষের তাজা রক্ত দরকার। কিসের ক্যাপসুল? আর এই জন্য রক্ত লাগবো কেন? উনি বিশ্বের একজন বড় ধরনের বৈজ্ঞানিক। বর্তমানে যে ক্যাপসুল বানাবার লেগে গবেষণা করতেছে, সেটা যদি সাকসেস হইবার পারে তাইলে একজন মানুষ 200 বছর বাঁচবার পারবো। হ্যাঁ, 200 বছরে ওই মানুষের চেহারা একই রকম থাকবে। যেমন আমার বর্তমান বয়স 160। যদি আমি এই ক্যাপসুল বানাতে সক্ষম হই তাহলে আমি 200 বছর পর্যন্ত একই রকম থাকব। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার হাতের শক্তি পরখ করে দেখতে পারো। এত পেঁচাল বাদ দিয়ে বলেন আমার কি করতে হইব? আমি আপনার সব কাজ করে দিব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমি তোমার কথাতে খুব খুশি হয়েছি। এক্ষুনি আমি আইজিকে বলে দিচ্ছি, তোমাকে আর পুলিশি হয়রানির শিকার হতে হবে না। খুশি হইলাম। আমার কাজ আপনি করবেন, আপনার কাজ আমি কইরা দিব। বুঝতে পেরেছি, আমার কাজ আমাকেই করতে হবে। আমার নিজ হাতে তৈরি করা বাবার নামে কলেজের জমি অন্য দখল করে নেবে, আর আপনারা কিছু করতে পারছেন না। ম্যাডাম, আমরা তো কেউ মাস্তান নই, ওদের হাতে প্রচুর মাস্তান আছে, তাই আমাদের ভয় করছে যে কোনো সময় মাস্তান দিয়ে জমি দখল করে আমাদের গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। চুপ থাকুন, আপনি না একজন শিক্ষিত এবং পুরুষ মানুষ, এভাবে মেয়েদের মতো কথা বলছেন কেন? ম্যাডাম, উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন কি করে বিষয়টি মোকাবেলা করা যায়। ও হ্যাঁ, একটা কাজ করুন। বলুন ম্যাডাম, কি করতে হবে? ওদের চেয়ে বড় মাস্তান খুঁজে বের করুন। বর্তমান সমাজে মাস্তানদের শায়েস্তা করা খুব সহজে সম্ভব। দোকান দেখা এদিকে নেন। বাবা আপনারা এই লোন বাবা বৃষ্টি, আমরা কি ফকির যে 20 টাকা দিতে চাস? আর কামাইতে পারি না বাবা। পোলা মায়া লইয়া না খায় আসি, কই থেকে দিমু, আর দিতে পারুম না বাবা রে। তুই তো ফিল্মের প্রোডাকশন ম্যানেজার তাই না? হ্যাঁ, আমি প্রোডাকশন ম্যানেজার। খুব তো মাল কামাইতাছ। আমার আপনাদের দেখেন রাবি ভাই, আমার ফিল্মের অবস্থা তেমন ভালো না, তাই রোজগারও তেমন ভালো না। আমি রাব্বি মাস্তান, সব খবর রাখি। কম কামাইতাছ কমই দে,
তবু হাতটা দিতে হইব। ভাগ শালা, ভাগ। আজকের কামাই খুব ভালো হয়েছে, রাত ভর মৌতরণ যাইব। কেডা? যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে, তাদের কাছ থেকে চাঁদা নিতে আমি না তোদের নিষেধ করেছি? অসহায় গরিব দুঃখী মানুষগুলো সারাদিন কষ্ট করে সৎ পথে উপার্জিত টাকা দিয়ে ছেলে মেয়ে স্ত্রী বাবা মাকে নিয়ে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকে। আর তোরা আড্ডাবাজি করে ওদের সে উপার্জিত টাকা কেড়ে নিয়ে মদ গাঁজা হিরোইন খেয়ে পচে পচে মরতে বসেছিস। এই সমস্ত গরিবের উপার্জিত টাকা কেড়ে নিতে তোদের মায়া লাগে না? আমি তোমার দুই পায়ে ধরে কসম খাইতেছি, আমি আর জীবনে মাস্টারি করুম না, চাঁদাবাজি করুম না। তুমি মাফ করে দাও ভাগা ভাই। আমার কাছে মাপ চাইলে হবে না, তাকিয়ে দেখ। সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। তোরা যদি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ না করিস তাহলে দেখবি এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের মতো তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাক হানাদারদের মতো তোদেরকে এদেশের মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবে। যা ওদের কাছে মাপ চেয়ে নে, মাপ, তোদের প্রাণ ভিক্ষা নে, যা। আমি একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করি। সেই কোম্পানির মালিকের বাবার নামে একটি কলেজ আছে। সেই কলেজে গরিব মেয়েরা বিনা বেতনে লেখাপড়া করে, কিন্তু সেই সম্পত্তি জোর করে একজন বৈজ্ঞানিক কেড়ে নিতে চায়। বৈজ্ঞানিক? হ্যাঁ, বৈজ্ঞানিক। কি নাম তার? মিস্টার কেটু। মিস্টার কেটু? লোকটি দেখতে কি খুবই বৃদ্ধ, একটু গোজা? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, চিনি। আর চিনি বলেই আপনার কাজটা আমি বিনা শর্তে করে দেব। তাহলে আর অপেক্ষা না করে আমার সাথে চলুন। আসুন বাঘা ভাই, আসুন। এটা হলো আমার ম্যাডামের অফিস। ম্যাডাম দেখুন, ঢাকা শহরের বড় মাস্টার নিয়ে এসেছি। ম্যাডাম, আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, একটু একটু চিনতাম, তবে বেশিটা চিনতাম না। তাও আজ নতুন করে চিনলাম। আপনি কি বলতে চাইছেন তা আমি জানি। তুমি থেকে আপনি কি জানেন আপনি?
আপনি হয়তো ভাবছেন আপনার কাছ থেকে সেদিন বিনিময় নেয়নি, অথচ আজ কন্ট্রাক্টে এসেছি। বলুন। আমি কন্ট্রাক্টে কাজ করলেও ন্যায়ের পক্ষে কাজ করি, অন্যায়কে ঘৃণা করি, আর বিপদকালে অসহায় দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াই। হ্যাঁ ম্যাডাম, আজ বাগাবাই কতগুলো মাস্টারকে যেভাবে শিক্ষা দিয়েছে তাতে মনে হয় ওরা আর কোনোদিন মাস্টারি করবে না। ও, আপনি এখন আসুন। ইয়েস ম্যাডাম। আচ্ছা মাস্তান সাহেব, আপনি থাকতে আমার কলেজের জমি অন্য কেউ দখল করতে পারবে না, তা আমি জানি। তবে 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 আবার কি? আপনার সম্পত্তিতে যদি অন্য কেউ হাত দেয় বা কেড়ে নিতে চায়, তাহলে আপনি কি করবেন? আমার এমন কোনো সম্পত্তি নেই যেখানে অন্য লোক হাত দেবে। আরে আছে আছে, যা আপনি নিজেও জানেন না। কি সেই সম্পত্তি? এই যে অতি দামি জিনিস, খুবই মূল্যবান, যা টাকায় পাওয়া যায় না। এদিকে একটু লক্ষ্য রাখবেন, নইলে অন্য মানুষ বেদখল করে নিতে পারে। এত চিন্তা করতেছে, বিলাতি মদ আনেন, খাইলে সব চিন্তা দূর হয়ে যাব। কে তুমি ব্যবস্থা করো, বুঝলি? জলদি ব্যবস্থা করো। জি, স্যার। বৈজ্ঞানিক সাহেব, এই বুইরা খাটাস গুলা কারা? দেখতে তো সাদা পাঠার রং লাগতাছে। এরা সকলেই সহকারী বৈজ্ঞানিক, আমার গবেষণা কাজে সহযোগিতা করে। কি করা যাবে ভাবছি। এরা সবাই গবেষণা রাইকা মাথায় হাত দাঁড়ায় রয়েছে কেন? গবেষণা কাজে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আগামীকাল সকালের মধ্যে আমাদের গবেষণা কাজে 8-10 জন 14-15 বছরের যুবতী মেয়ে দরকার। মাইয়া দিয়ে আবার কি গবেষণা করবে? মেয়েদের রক্তকণিকা দিয়েই ওই ক্যাপসুল তৈরি করতে হয়, যে ক্যাপসুলের কথা আমি তোমাকে বলেছিলাম। আগামীকাল সকালের মধ্যে মেয়েদের না পেলে আমাদের গবেষণার কাজে বিরাট ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ নয়া কসাই, আমার কাছে একটা তথ্য আছে। কি সেই তথ্য? চুম্বন কসার চাস্তো ভাইয়ের মাইয়া খান বাহাদুর মহিলা হোস্টেলে থাকে। তুমি যদি তারে সহ আরো 8-10 জন মাইয়ারে উঠে আনবার পারো, তাইলে দুই সমস্যার সমাধান হইবার পারে। আর তোমারও জুম্মন কসাইকে খুঁজে বের করার একটা পথ তৈরি হয়ে যাবে। আমি চুম্বনের চাচা তো ভাইয়ের মাইয়ারে চিনুম কেমনে? ওই হোস্টেলের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী মাইয়াটাই হইল জুম্মন কসার চাস্তো ভাইয়া। এই, তুই কি জুম্মন কসাইয়ের ভাইয়ের মেয়ে? না, আমি জুম্মন কসাইকে চিনি না। আমার বাবার নাম শেখ শরীফ। এই ঘরের মধ্যে জুম্মন কসাইয়ের ভাইয়ের মেয়ে কে? আমাদের এখানে জুম্মন কসাইয়ের ভাইয়ের মেয়ে বলে কেউ নেই। বুঝবার পারছি, চুম্বনের ভাইয়ের মাইয়া খুঁজতে খুঁজতে সারা রাত লাগবো, তাই সবগুলারে দইরা নিয়ে যাই। ওই জায়গায় খুঁজা বাইর করুম ক্যাঠা জুম্মনের বাতিজি। এই বলেন ওস্তাদ, আমরা এখন কি করব? সবগুলারে তুইলা ল, বেশি চিল্লাইলে মুখে ট্যাপ মাইরা ল। ঠিক আছে ওস্তাদ, সবার মুখে আমি টেপ লাগাইতাছি। দাঁড় লাগাতে হ্যালো আগে মার সামনে। কি দেখছিস? বাঘা ভাই, কারা যেন আমাদের হোস্টেল থেকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। কি বলছিস? আগে বার
বৈজ্ঞানিক সাহেব, সর্বনাশ হবে লাগছিল। কি সর্বনাশ হলো? খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে মাইয়াগো যখন আমরা উঠে আনবে লাগছিলাম, তখন হঠাৎ করে বাঘা মাস্তানা বললো। বাঘা মাস্তানা নয়া কথায় গোলাগুলি করতেছে। আমি এই সুযোগে মায়াগুলো ফুটে আইছি। জেকে, তাড়াতাড়ি মেয়েদেরকে আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে লুকিয়ে রাখো, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। কি বললেন? খান বাহাদুর কলেজের মহিলা হোস্টেল থেকে ছাত্রীদের সন্ত্রাসীরা উঠে নিয়ে গেছে? জি স্যার। তুমি কে এবং তুমি জানলে কি করে? স্যার, আমি গুলশান এলাকার নাইট গার্ডে কাজ করি। টহল দেওয়ার সময় একটি বাড়িতে মেয়েদের চিৎকার শুনতে পেয়ে ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে দেখি মেয়েদের মুখে টেপ বাঁধা। তুমি বাধা দিলে না কেন? স্যার, আমি খালি হাতে ছিলাম। কাছাকাছি টহল পুলিশ না পেয়ে আপনাদের সংবাদ দিতে এলাম। এখন গেলে তাদের পাওয়া যাবে? জি স্যার। সেন্ট্রি, সেন্ট্রি, জি স্যার। ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে বের হবো। জি স্যার। আসুন স্যার। সিপাহী, তোমরা বাড়ির চারপাশ ঘিরে ফেলো। জি স্যার। সারা বাড়ি তল্লাশি করো, সব জায়গায় খুঁজে দেখো কোথায় মেয়েরা আছে। কি ব্যাপার দারোগা সাহেব, কাকে খুঁজছেন? মহিলা হোস্টেল থেকে আজ রাতে কিছু মেয়েকে কিডন্যাপ করা হয়েছে এবং সে মেয়েগুলোকে এই সিকিউরিটি গার্ড ডিউটি করতে গিয়ে এই বাড়িতেই নাকি দেখেছে। দারোগা সাহেব, এটা আমার বাড়ি। আমি একজন বিশিষ্ট বৈজ্ঞানিক। আমার বাড়িতে মহিলা হোস্টেলে কিডন্যাপ করা মেয়ে থাকবে? কি বলছেন আপনি? দেখুন, আপনি কে কি করেন সেটা আমার দেখার বিষয় নয়। পুলিশ ইনফরমেশন পেলে ক্রিমিনাল ধরতে যে কোনো বাড়িতেই যেতে পারে। না, আমি আপনাকে সেভাবে বলিনি। প্রয়োজনে আপনি আমার বাড়ি তল্লাশি করে দেখতে পারেন। এই, তোমরা সারা বাড়ি তল্লাশি করে দেখো কোথায় মেয়েরা আছে। জি স্যার। যাও। এই চলো। এসো। আসুন দারোগা সাহেব, ওরা খুঁজে দেখুক, আপনি বসুন। না, কি দরকার? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমারও তো কিছু দায়িত্ব আছে। কি বলতে চান আপনি? দারোগা সাহেব, বুঝবার পারতেছেন না, আমার স্যার খুব দয়ালু মানুষ। তার বাড়ি থেকেও আসলে কেউ ভি খালি হাতে ফেরত যায় না। আমিও তাই ভাবছি, আমার হাতটা চুলকাচ্ছে কেন? জেকে, দেখেছো আমাদের দেশের পুলিশ কত বুদ্ধিমান। স্যার, সব বুঝবার পারছি। দারোগা সাহেবের হাতের চুলকানির জন্য ঔষধ দাও, ঔষধ দাও। দিতাছি। লন দারোগা সাহেব, একদম করকরা চুলকানির ঔষধ। চল। না স্যার, সমস্ত বাড়ি তল্লাশি করে কোথাও কোনো মেয়ে পেলাম না। এই ব্যাটা, সন্ধ্যা থেকে কি গাঁজা খাওয়া আরম্ভ করেছিস? সম্মানী লোকের সম্মান নষ্ট করতে চাস? আজ তোকে দেখাচ্ছি মজা। আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে, ওই পাহারাদারকে একটু শালা, তুই কাজ করস রাইতের পাহারাদারের আর খবর রাখস উপর তালার। আজ তোরে ভয়েস অব আমেরিকা পাঠাই দেবো। ওই জায়গায় গিয়া মরা মানুষের খবর পড়বি।
ওরা তোমাকে মারতে চাইছিল কেন? ওরা নারী পাচারকারী, তাই। ওদেরকে তুমি চেনো? হ্যাঁ, খান বাহাদুর মহিলা কলেজ হোস্টেল থেকে ওরা মেয়েদের উঠিয়ে নিয়ে এসেছিল। কি ব্যাপার, তুমি ওকে আমার পায়ের উপরে ফেললে কেন? আমার ব্যবসাটাই এ ধরনের। ব্যবসা? ও আপনার শত্রু, তাই ওকে মেরে ফেলা আপনার প্রয়োজন। আর আমি কন্ট্রাক্টে কাজ করি, তাই আমার টাকার প্রয়োজন। তুমি কি করে জানলে ও আমার শত্রু? কিছুক্ষণ আগে আপনারই লোকজন ওকে মারতে গিয়ে ওরাতে মার খেয়ে ফিরে এসেছে। তখন আমি দেখলাম আমার ব্যবসা করার একটা সুযোগ রয়েছে, তাই ওকে হাতছাড়া না করে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। তোমাকে না সেদিন এতিমখানায় দেখেছিলাম? হ্যাঁ, দেখেছিলেন। জানতে পারি তুমি এতিমখানায় কি করো? ওই যে বললাম, আপনাদের মতো লোকদের সাথে কন্ট্রাক্টে কাজ করে টাকা উপার্জন করে যে টাকা পায় সে টাকা দিয়ে এতিমখানা চলে। বাহ, দেখছি তুমি তো বড় উদার, মহৎ। আচ্ছা, সেদিন তুমি চুম্বন কষায়ের নাম শুনে বিন্দু কষায়ের দিকে ছুটে এসেছিলে কেন? দেখুন বৈজ্ঞানিক সাহেব, আমি আপনার সাথে আলোচনা ছাড়া কাজ করতে এসেছি বলে আপনার সব কথা শুনতে হবে এমন কথা নেই। হয় টাকা দেবেন, না হলে বলে দেবেন চলে যাব। না না না, রাগ করো না, কৌতূহল ছিল বলে প্রশ্ন করেছি। তোমার ইচ্ছে হলে জবাব দেবে, নইলে তোমাকে বাধ্য করছি না। তুমি আমার হয়ে কাজ করেছো, আর তোমাকে টাকা দেব না তা কি করে হয়? এই নাও তোমার পাওনা। ওই শালা ওঠ। বাঘা মাস্তান যখন তার পাওনা টাকা পেয়ে যায়, তখন তার শিকার পৃথিবীতে আর বেঁচে থাকতে পারে না। চল আসি। কি হয়েছে বাবা? কি হয়েছে আমার আজাদের? তেমন কিছু না। কিছু বলছো না কেন বাবা? না, তেমন কিছু না, তবে কিছু একটা হবার আশঙ্কা ছিল। বলো বাবা, বলো। আমার আজাদকে কারা মেরেছে এবং কি আশঙ্কার কথা বলছো? না, যে কোনো আশঙ্কা ছিল না কেন, ইনশাল্লাহ এই বাঘা মাস্তান বেঁচে থাকতে আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আজাদকে খুন করতে পারে। আমার আজাদকে কে খুন করবে? মা, গত রাতে ডিউটি করতে গিয়ে গুলশান এক বাড়িতে আমি দেখি খান বাহাদুর কলেজের মহিলা হোস্টেলের মেয়েদের মুখ আটকে বেঁধে রেখেছে। সাথে সাথে আমি থানায় গিয়ে সংবাদ দিই এবং পুলিশ নিয়ে এলে কোনো মেয়েদের আর ওই বাড়িতে পেলাম না। পুলিশ বিদায় দিয়ে রাস্তায় ডিউটি করতে গেলে ওদের লোকজন আমাকে হত্যা করার জন্য আক্রমণ করে। এক পর্যায়ে ওরা যখন আমাকে হত্যা করতে এগিয়ে আসে, তখন এই বাঘা ভাই ওদের হাত থেকে আমাকে রক্ষা করে। বাবা, তুমি আমার ছেলেকে মৃত্যুর হাত থেকে যখন রক্ষা করেছো, তখন তুমি আমারই সন্তান। নইলে বর্তমান সমাজে নিজের জীবন বাজি রেখে নিজের হাত থেকে কেউ কাউকে রক্ষা করে না বাবা। ওই যে আপনি আমাকে সন্তান বললেন, আমার মনে হয় সেই জন্যই ভাই হয়ে ভাইয়ের জীবন বাঁচাতে পেরেছি। এবং আপনাকে আমি কথা দিচ্ছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার মায়ের সন্তানকে, অর্থাৎ আমার ভাইকে আর কোনোদিন কেউ আচরণ দিতে পারবে না। আমি আমার মাকে ছুঁয়ে কথা দিয়ে গেলাম। আসি। না, এই সাত সকালে মায়ের হাতের খাবার না খেয়ে তোকে আমি যেতে দিচ্ছি না বাবা। শিমু! শিমু! এই শিমু! শিমু! আচ্ছা, আচ্ছা, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ও কিছু না, ওর কিছুই হয়নি। হ্যাঁ বাপ, ওকে পৌঁছে দিতে গিয়েই তো ওর মাকে দেখে চিনতে পারলাম, বুঝতে পারলাম
ওই আজাদি তোর হারিয়ে যাওয়া সন্তান। ইয়া মাবুদ, ইয়া মালিক, এ তোমার কেমন পরিহাস! কেন এতটি বছর নিজের সন্তানকে নিজের কাছে ধরে রাখতে পারলাম না? কেন আমার সন্তানকে আমি আমার বুকে নিয়ে আদর করতে পারলাম না? এই বাপ, তুই শান্ত হ, তো শান্ত হ। বাঘা, আমাকে আমার স্ত্রী সন্তানের কাছে নিয়ে চল, আমি ওদের কাছে যাব। 10টি বছর এই বুকে যে তৃষ্ণা জমে আছে, ওদের বুকে নিয়ে সেই তৃষ্ণার তো বুক আমি শীতল করব। আমাকে ওদের কাছে নিয়ে চল বাঘা। এই বাপ, কোন মুখে তুই তোর স্ত্রী সন্তানের সামনে গিয়ে দাঁড়াবি? হ্যাঁ, কোন অধিকারে তুই তাদেরকে বুকে জড়িয়ে নিবি? তোর স্ত্রী তোর সন্তানকে একজন ন্যায় পরায়ণ আদর্শ মানুষ হিসাবে করে তুলেছে, আর তুই কি করেছিস? হ্যাঁ, তুই আমাকে মাস্তান বানিয়েছিস, সন্ত্রাসী বানিয়েছিস। তোর স্ত্রী যখন বলবে কোন সন্ত্রাসী পিতার ছায়া সে তার সন্তানের জীবনে পড়তে দেবে না, এইভাবে তখন তুই কি করবি, কি বলবি? বাঘা, তাহলে কি আমি কোনোদিনই আমার স্ত্রী সন্তানের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না? পারবি বাপ, পারবি। আমি তোকে সেই পথ তৈরি করে দেব। হ্যালো, জেকে বলতেছি। হ্যাঁ বলেন। আগামীকালের মধ্যে হ্যাঁ বলেন। 20টি শিশুকে পাঠাতে হবে, নইলে আমাদের এখানে উটের ডোর বন্ধ হয়ে যাবে, আর উটের ডোর বন্ধ হয়ে গেলে তোমাদের সব পেমেন্টও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি অক্ষণে মজুমদার এতিমখানা যাইতাছি, কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করতেছি। মজুমদার এতিমখানা? রাখো ড্রাইভার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বৈজ্ঞানিক সাহেব আমারে পাঠাইছে, বিদেশে তার এক বন্ধু কিছু গরিব পোলামায়া গো ওনার নিজ খরচায় লেখাপড়া শিখাইবার চায়। তাই আপনি যদি রাজি থাকেন 20-25টা পোলার ছবি পাসপোর্ট ভিসা করার লেগা আমার কাছে দিবার কইছে। এত বড় একটি সুযোগ এই এতিমখানার ছেলেদের জীবনে আসবে তা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আপনি ভি ঠিকই কইছেন, এইসব গরিব পোলাপান গুলেগা এটা একটা বিরাট সুযোগ। আপনি যদি রাজি থাকেন তাহলে যে সব পোলাপান যাইবার রাজি আছে তাকে ছবিগুলো আমারে দেন। ছবি তো নেই, তবে 2-1 দিনের মধ্যেই ছবি তুলে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আচ্ছা, শুকুর আলহামদুলিল্লাহ। আজাদ, কি বলছো তুমি? বাঘা ভাই, আমি সত্যি বলছি, বৈজ্ঞানিকের সাথে লোকটির নাম জেকে। সে বিদেশে মোবাইল ফোনে কার সাথে যেন কথা বলে তারপর গাড়ি নিয়ে মজুমদার এতিমখানায় গেল। সেখানে গিয়ে এতিমখানা ইনচার্জকে বলল কিছু ছেলেদের উচ্চশিক্ষার জন্য বৈজ্ঞানিক বিদেশে পাঠাতে চায়। যেসব ছেলেরা বিনা খরচে বিদেশে লেখাপড়া করতে রাজি তাদের পাসপোর্ট ও ভিসা করার জন্য ছবি দিতে বলেছে। নিশ্চয় এর মধ্যে কোনো গরমিল আছে। ঠিক আছে, তুমি ওদের প্রতি নজর রাখবে। যখনই ওরা বাচ্চা নিয়ে মুভমেন্ট করবে তখনই আমরা ফলো করব। হোয়াট হ্যাপেন্ড মাইকেল টারা? এতক্ষণ ধরে অপেক্ষা করছি, বাচ্চা কোথায়? এত চিন্তা করবেন না, এক্ষুনি এসে পড়বে। বাঘা ভাই, এয়ারপোর্টের রাস্তা তো এদিকে, ওরা উল্টা দিয়ে গেল কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। ওই তো এসে গেছে। সরি মিস্টার জনসন, আইতে ভি দেরি হয়ে গেল। এই নিন আপনার বাচ্চা, ভি বুঝে নিন।
আর আমার টাকা भी বুঝিয়ে দিন। Yes, yes, take your money. अबे गुली चला। ইন্সপেক্টর সাহেব, এদেরকে গ্রেফতার করুন। শালারা শিশু ও নারী পাচারকারী। তোদেরকে পাঠিয়েছি কি কাজের জন্য? কি করে এসেছিস? জেকে ধরা পড়েছে। ওরা যদি পুলিশের কাছে মুখ খুলে তাহলে আমাদের মস্ত বড় বিপদ হবে। তাই থানায় ফোন করে দারোগাকে বলো ওদের মুখ খোলার পূর্বেই যেন খাবারে বিষাক্ত বিষ মিশিয়ে ওদেরকে মেরে ফেলে। তাই বলছিলাম কি, আমার হাত চুলকানির ওষুধটা একটু বেশি করে দিলে থানার মধ্যেই মামলাটা খতম করে দিতে পারি। আপনি একেবারে শেষ করে দিবেন? হ্যাঁ, আর টাকা যত লাগে সব ব্যবস্থা আছে, সব। কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি উঠি খা, তারপরে সবাই মিলে চা খাবি। চাটা খুব জব্বর হয়েছে রে। তোরা চা খা, আমি একটু ঘুরে আসি। আচ্ছা, কাম হতে। আচ্ছা, মা, এই যে মা। কি হয়েছে বাবা? মা, সেদিনকে সেই মিশন সাকসেসফুল। বাবা, আজাদ কোন মিশনের কথা বলছে? সেদিন আজাদকে যে লোকগুলো মারতে চেয়েছিল সে লোকগুলো আজ হেতিমখানা থেকে 20-25টি শিশুকে বিদেশে পাচার করার সময় আমরা ওদেরকে আটক করে সব শিশুদের উদ্ধার করেছি। অসহায় মানুষকে বিপদে সহায়তা করলে আল্লাহ খুশি হন। জানি না তুমি কোন মায়ের সন্তান, তবে তোমার মা তোমাকে গর্ভে ধরে সার্থক হয়েছে। আমার মা বাবা কেউ নেই। যেসব সন্তানরা দেশ ও দশের জন্য কাজ করে তারা এদেশে সব মায়ের সন্তান। মা, বাঘা ভাইয়ের সঙ্গে যতটুকু মিশেছি তাতে মনে হয় তিনি সত্যিকারের পরোপকারী। ইয়ে মা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, দেখলে বাবা, আমার পাগল ছেলে। একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে বল। এতিমখানার ছেলেদের পাচার করার সময় যারা পুলিশের কাছে ধরা পড়েছিল তারা সবাই মারা গেছে। বাস্টার্ড! বাঘা, যেদিন তুই আমার স্ত্রী সন্তানের খবর দিলি সেদিন থেকে আমি পানিটুকু পর্যন্ত এই মুখে দেইনি। বাঘা, তোর দুটি হাতে ধরে তুই একটিবারের জন্য হলেও আমাকে আমার স্ত্রী সন্তানের কাছে নিয়ে চল। বাঘা, কি লাভ হবে? কোনো লাভ হবে না। হয়তো ওরা তোকে পরিচয় দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। বাঘা, তবু একবার আমাকে ওদের কাছে নিয়ে চল। বাঘা, পরিচয় না দেয় না দিক, দূর দূর করে তাড়িয়ে দেয় দিক, তাতে আমার কোনো কষ্ট হবে না। বাঘা, শুধু একটিবার ওদের মুখ আমাকে দে। শারমিন, তুমি এতটি বছর আমাকে রেখে একা কি করে কাটালে শারমিন? আমি শুধু তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য দুটি বছর তোমার কাছ থেকে দূরে রয়েছে। কোথায় কোথায় আমার আজাদ? ও কত বড় হয়েছে, ও
ওকে আমাকে দেখলে চিনতে পারবে। বাঘা ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো? আজাদ, যা, তোর বাবা এসেছে। আমার বাবা? হ্যাঁ রে আজাদ, আমি তোর হতভাগ্য পিতা। আজ থেকে 10 বছর আগে তোর মা তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমার কাছ থেকে তোকে দূরে রেখেছে। নিশ্চয় তুই তোর মায়ের আশা পূরণ করেছিস। বল বাবা, বল। বাবা, কেন তুমি এতটি বছর আমাকে তোমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? বলো বাবা, বলো। বাবা, বাপ, আমি চলে যাচ্ছি। কোথায়? অনেক দূরে। কেন? আমারই কারণে আপনি আপনার সন্তানকে নিয়ে একদিন বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। আচ্ছা, এই সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে নিজ ঘরে ফিরে যাচ্ছেন, তাই সেই ঘরে গিয়ে এই খারাপ মানুষটির সাথে মিশে যদি আপনার সন্তান খারাপ হয়ে যায়, সেই ভয়ে। আরে পাগল, আজ এই দিনে তুই আর অভিমানের কথা বলিস না। সেদিন যার ভয়ে নিজ সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছিলাম, সে আজ আমার সন্তানের চেয়ে অনেক বড় মাপের সন্তান। যদিও তোকে পেটে ধরিনি, তবু আমার মন বলছে তুই আমার নিজের সন্তান। মা, হ্যাঁ স্যার, আমারও ফোনে জানাইছে। এই মাত্র আমারে দিয়ে আরো জানাইলো আজ রাতের মধ্যে মায়াগো পাঠাইতে না পারলে আমাগো ব্যবসা সহ পেমেন্ট সব বন্ধ করে দিব। তাহলে কাজ করো, নয়া কষাইকে দিয়ে আজ রাতে যে কোনো স্থান থেকে মেয়েদের আনার ব্যবস্থা করো।